আজকের প্রতিবেদন মজার চিকিৎসা। এটি কিছু ডাক্তারদের মজার চিকিৎসা কেন্দ্রিক কয়েকটি ঘটনার সংকলন। আমি সবার আগে বলে রাখি, আজকের প্রতিবেদনটি কোনো চলতি জোকসের সংকলন নয়। বিভিন্ন প্রথিতযশা লেখকদের লেখনীতে উঠে আসা এইরকম কিছু মজার ঘটনা, যাদের মধ্যে রয়েছেন লীলা মজুমদার, তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় বা তারাপদ রায় প্রমুখ বিশিষ্ট লেখক। সেই সঙ্গে অবশ্য সর্বশেষে আমার অভিজ্ঞতা থেকে একটু সাজিয়ে গুছিয়ে একটি ঘটনাকে তুলে ধরবার চেষ্টা করেছি। আমি আশা করব আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আমার মূল উদ্দেশ্য বর্তমান জটিল পরিস্থিতিতে মনকে সতেজ রাখা। সর্বপ্রথমে চিকিৎসা বিষয়ে একটি অতি পুরাতন ঘটনার উল্লেখ করছি, যদিও এই ঘটনাটি হয়তো অনেকের জানা, তবুও নতুন করে না হয় আরেকবার বলা গেল। ঘটনাটি হলো, কোনো এক ব্যক্তির গরু হারিয়ে গিয়েছিল। সারাদিন ধরে সে বনে বাদারে, মাঠে ঘাটে, ঝোপে জঙ্গলে গরু খুঁজে বেড়াচ্ছে, যার ফলে তার হাঁটু গেল ছুঁড়ে, গোড়ালি গেল কেটে, এমনকি সারা শরীর বুনো কাঁটায় রক্তাক্ত। এত করেও গরুর হদিশ লোকটি পেল না, কিন্তু সারা অঙ্গ ক্ষতবিক্ষত, সুতরাং তাকে ডাক্তারের কাছে যেতেই হবে। তিনি গেলেন তার গ্রামের এক ডাক্তারের কাছে। ব্যথায় কাতর। ডাক্তারবাবু, দেখুন তো আমার সারা গা কিরকম ছড়ে গেছে। ডাক্তারবাবু তাকে দেখে পরীক্ষা টরীক্ষা করে অবশেষে হাতে দুটো ট্যাবলেট দিলেন আর বলে দিলেন যে রাতে খেয়ে উঠে তারপর যেন সে ট্যাবলেটটি খায়। যথারীতি লোকটি দুটি ট্যাবলেট নিয়ে তার বাড়িতে ফেরত গেল। পরের দিন সাত সকালে সেই রোগী এসে আবার ডাক্তারবাবুর চেম্বারে হাজির। এবার কিন্তু সে রীতিমতো উত্তেজিত। এসেই ডাক্তারবাবুর হাত ধরে কি ঝাঁকানি, তারপরেই ঘন ঘন তাকে প্রণাম, আবার হাত ধরে ঝাঁকাচ্ছে, আবার প্রণাম করছে। এই অদ্ভুত কাণ্ড দেখে ডাক্তারবাবু তো হতভম্ব। এবার লোকটি বলতে শুরু করলো, আপনি সাক্ষাৎ দেবতা ডাক্তারবাবু, আপনার ওষুধের কি গুণ, কি বলবো। ডাক্তার বলল, কেন, কি হয়েছে? না, কি আবার হবে, আপনি তো জানতেনই যে কি হবে, নাহলে কি আর আপনি এই দুটো ট্যাবলেট আমাকে দিয়েছেন? ডাক্তারবাবু খুব বিচলিত হলেন। আরে ব্যাপারটা কি, ব্যথা বেদনা কি সেরে গিয়েছে? রোগী যা বলল তাতে ডাক্তারবাবু এবার তার জীবন দশায় এমন ঘটনা তিনি স্বপ্নতেও ভাবতে পারেননি। লোকটি বৃত্তান্ত বর্ণনা করল। কাল রাতে শোয়ার আগে ডাক্তারবাবু আপনার দেওয়া ট্যাবলেট দুটো জল দিয়ে গিলে ফেললুম। ওমা, অমনি শুনি ঘরের পেছনের উঠোনে হাম্বা হাম্বা ডাক। ছুটে গিয়ে দেখি ঠিক তাই, ওষুধটা খাওয়া মাত্রই গরুটা ফিরে এসেছে। আর তারপর কি গায়ের ব্যথা থাকে ডাক্তারবাবু, ব্যথাও সেরে গিয়েছে। এমন আশ্চর্য ওষুধ, ওষুধের এমন গুণ ডাক্তারবাবু আমি কখনো দেখিনি। ওষুধটা যেই খেলাম আর আমার হারানো গরুটা ফিরে এলো। ডাক্তারবাবু, আপনি ডাক্তার নন, আপনি সাক্ষাৎ দেবতা। ডাক্তারবাবু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। অপর একটি ঘটনা বলি। শিল্পী সত্যেন বেশির যখন বছর 20 বয়স, তখন তাকে একরকম বিটকেল হেঁচকির রোগে ধরল। সে যেন আর কিছুতেই যায় না। 3 দিন ধরে সমানে তিনি হেঁচকি দিয়ে চললেন। সব রকম টোটকা, ওষুধ, বিভিন্ন লোকের উপদেশ মতন চেষ্টা করা হলো, হেঁচকি সারছে না। কে যেন বললে, নাক কান একসঙ্গে চিপে ধরে 2-3 ঢোক জলের সঙ্গে একটা হেঁচকি
পার করে দিতে পারলেই পুরো হেঁচকি বন্ধ হয়ে যাবে। সত্যেনবাবুর ছোট ভাই খুশি হয়ে সত্যেনবাবুর কান চেপে ধরল, আর এক হাত দিয়ে নাক টিপে বন্ধ করে রাখলো। 8 গ্লাস জল জবরদস্তি খাইয়ে দেওয়া হলো, কিন্তু কোথাকার কি হেঁচকি তো আর থামছে না। হঠাৎ চমকে গেলে নাকি হেঁচকি বন্ধ হয়ে যায়। সত্যেনবাবুর বন্ধুরা যখন তখন ঘরে ঢুকে সম্পূর্ণ মন গড়া বিভৎস সব খবর এনে দিতে শুরু করলো, কিন্তু হেঁচকি থামার নাম নেই। যদিও সত্যেনবাবু আটকে আটকে উঠছেন, আর তাতে পর্যায়ক্রমে হেঁচকি যেন আরো বেড়ে যেতে লাগলো। শেষ পর্যন্ত তার সাহসী মা তিনিও কাঁদতে শুরু করলেন। আমি বরাবর জানি যে হেঁচকি থামে না, সেই মানুষের শেষ হেঁচকি। এই হেঁচকি খুব সাংঘাতিক। আমার ছেলেটার বোধহয় প্রাণটাই বেরিয়ে গেল। তিনি কপাল চাপড়ে কাঁদতে শুরু করলেন। এমন সময় তাদের 3 তলা থেকে 85 বছরের বাড়িওয়ালা দেবদূতের মতন নিচে নেমে আসলেন। এসে শুধলেন, হ্যাঁ বা, শুনলাম হেঁচকি নাকি থামছে না। আপনারা বলেন তো, আমি একবার চেষ্টা করে দেখতে পারি। বাস্তবে ভদ্রলোক বহুকাল অবসর নেওয়া একজন সিভিল সার্জন। একসময় তার নাকি খুব নাম ডাকও ছিল। সত্যেনবাবুর মা যেন হাতে চাঁদ পেলেন। দাদা, যেমন করে পারেন হেঁচকি বন্ধ করে দিন। আমার ছেলেটা না হয় বাঁচবে না। কি ওষুধ লাগবে বলুন, আমি আনিয়ে দিচ্ছি। সেই বাড়িওয়ালা সিভিল সার্জন ভদ্রলোকটি জানালেন, বেশি কিছু লাগবে না, শুধু একখানি পরিষ্কার তোয়ালে হলেই হবে। তার আগে আমি একটু হাত ধোবো। ডাক্তারবাবু হাত ধুয়ে তোয়ালে নিয়ে সত্যেনকে বললেন, দেখি বাপু, বড় করে হাঁ করো তো বাবা। না, থাক থাক, তোমাকে উঠতে হবে না, যেমন শুয়ে আছো শুয়ে থাকো, ওঠাবো তো আমি। সত্যেন শুয়ে শুয়েই হাঁ করল। ওই হায় হবে না, বড় করে হাঁ করো বাপু, রোগটা তো বড়। যেই না সত্যেনবাবু তার সাধ্য মতন বড় করে হাঁ করলেন, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু হাতে তোয়ালেটা জড়িয়ে টপ করে ওর জিভ ধরে ওকে টেনে বসিয়ে দিলেন। সত্যেনবাবু যেন মনে হলো শিকড় বাকল শুদ্ধ, জিভ বুঝি এই উপড়ে এলো। ব্যথার চোটে উ করতে লাগলেন। টের পেলেন হেঁচকি একেবারে সেরে গিয়েছে। এবারে হাত ধুতে ধুতে আনন্দিত হয়ে ডাক্তারবাবু বললেন, বছর 60 আগে লন্ডনের গাইজ হসপিটালে আমার মাস্টারমশাই এই নিয়মটা শিখিয়ে দিয়েছিলেন। এতকাল পর পরখ করে দেখবার একটা সুযোগ পাওয়া গেল মাত্র। আপনাদের আমার অনেক ধন্যবাদ। এবার আসছি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তার অবিস্মরণীয় গ্রন্থ ডমরুচরিতে এক অত্যাশ্চর্য চিকিৎসার কথায়। সে কাহিনী যথেষ্ট বিস্তৃত, আমি একে একটু সংক্ষেপে বলছি। ডমরুর জ্বর হয়েছে, কম্প দিয়ে জ্বর। বেচু কবিরাজকে খবর দেওয়া হলো। বেচু যাতে কৈবর্ত আগে চাষ করত, এখন কবিরাজ হয়ে বিলক্ষণ প্রসার হয়েছে, বেচু এসে ডমরুর নাড়ি ধরে শ্লোক পড়তে শুরু করলো। কম্প দিয়ে জ্বর আসে, কম্প দেয় নারী, ধরফর করে রোগী, যায় জমের বাড়ি। নারী পরীক্ষা করবার পর বেচু ডমরুকে বিষ বড়ি দিল। সে দেশে সামান্য বিষ বড়ি নয়, একেবারে নতুন ওষুধ। সাম্প্রতিককালে সে নিজে মন গড়া পদ্ধতিতে সেটিকে প্রস্তুত করেছে। ওষুধের কার্যকারিতা নিয়ে ডমরুর স্ত্রীর মনে যাতে কোনো সন্দেহ না থাকে, সেই জন্য বেচু নিজেও খান 2 বড়ি আগেই খেয়ে নিয়েছিল। বড়ি খাওয়ার 3 ঘন্টা পরে ওষুধের গুণ ক্রমশ প্রকাশ পেতে শুরু করল। ডমরুর চোখ লাল হয়ে উঠল, বুক ধরফর করতে শুরু করল,
প্রাণ বেরিয়ে যায় আর কি। ডমরুর অবস্থা দেখে তার বন্ধু আঁত করেই বেচুর খোঁজ করতে শুরু করল, কিন্তু বেচু ঘরে নেই। অনেক খুঁজে অবশেষে তাকে এক পানা পুকুরের জলে গা ডুবিয়ে বসে থাকতে দেখা গেল। তারও চোখ দুটি জবা ফুলের মতন লাল। পানা পুকুরে পচা পাক তুলে সে মাথায় দিচ্ছে। আঁত করে বেচুকে বললে, বেচু, তুমি ডমরুকে কি ওষুধ দিয়েছ গো? তোমার ওষুধ খেয়ে ডমরু মারা পড়তে বসেছে। মাথায় কাদা দিতে দিতে বাঁচ খাই স্বরে বেচু বলল, বড়ি খেয়ে আমি বা কোন ভালো আছি। অর্থাৎ চিকিৎসা, অচিকিৎসা, সুচিকিৎসার এমন ছোট বড় অনেক কাহিনী বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু ত্রৈলোক্যনাথ বাবুর এই গল্পটির কোনো তুলনা হয় না। সুরাপাইদের জগৎ অত্যন্ত লম্বা প্রশস্ত। প্রাসাদ থেকে পর্ণকুটির, রাস্তা থেকে বাজারহাট, সর্বত্র তাদের অবারিতদার, তাদের অবস্থিতি লক্ষণীয়। দিন কিংবা রাতে যে কোনো সময় তাকে যে কোনো স্থানে আপনারা আশা করতে পারেন। তারা দুঃখ পেলে সুরাপান করেন, আবার আনন্দ হলেও সুরাপান করেন। হয়তো সাত সকালেই তিনি মদ খাননি, কিন্তু গত রজনীর যে খোঁয়ারি সেটা সকালেও চলছে। বেলা বাড়তে বাড়তে সুরাবিলাসীর সংখ্যায় রাত দুপুর নাগাদ তুঙ্গে পৌঁছচ্ছে। এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি এটি হাসপাতালের ওয়ার্ডে, যেখানে একজন জটিল রোগের অসুস্থ রোগী গুরুতর অবস্থায় শুয়ে রয়েছেন ডাক্তারবাবুদের অপেক্ষায়। তার রোগটা কি? মারাত্মক রোগ। এ ভুবনে কেউ শুনেছে বলে অন্তত আমার জানা নেই, কারণ তিনি অফিসে যাবেন স্বভাবসিদ্ধ নিয়ম মতন। তিনি দাড়ি ঠাড়ি কামিয়ে স্নান করে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়বেন, কিন্তু যেই তিনি দাড়ি কামাবার জন্য আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন, তিনি লক্ষ্য করলেন আয়নাতে তার নিজের ছায়া তিনি দেখতে পাচ্ছেন না। অর্থাৎ তার ছায়া বিনা নোটিশে গায়েব। মারাত্মক ব্যাপার। তিনি আছেন কিন্তু তার ছায়া নেই। আয়নায় তিনি নিজেকে দেখতে পাচ্ছেন না। প্রথমে ভাবলেন বোধহয় চোখে কিছু হয়েছে, না, আশেপাশের সমস্ত দৃশ্যমান যত গোল বাঁধাচ্ছে আয়না, আয়নার সামনে দাঁড়ালে তিনি নিজেকে দেখতে পাচ্ছেন না। ক্রমশ তার সন্দেহ গাঢ় হলো এবং তিনি মনে করলেন যে এবার তার মৃত্যু ঘনিয়ে এসেছে। মৃত্যুর আগে নাকি ছায়া উদাও হয়ে যায় কোথাও কারোর মুখে তিনি শুনেছিলেন। সুতরাং তার মধ্যে মৃত্যু ভয় চেপে বসল। তিনি কাল বিলম্ব না করে সোজা হাসপাতালে এমার্জেন্সিতে গিয়ে জবরদস্তি একটি বেড দখল করে চাদর মুড়ি দিয়ে শুয়ে রইলেন এবং ওয়ার্ড বয়কে বললেন, তুমি একজন না দুজন ডাক্তারকে খবর দাও, আমার মৃত্যু আর কিছুক্ষণের মধ্যেই হবে। তারা যদি পারে আমাকে যেন বাঁচায়। আমি এই বেডে শুয়ে রইলুম। ওয়ার্ড বয় ভেবাচাকা খেয়ে ছুটতে ছুটতে গিয়ে আরএমওকে খবর দিলেন। আরএমও তার সিনিয়র ডাক্তারবাবুকে খবর দিলেন। দুজন তড়িঘড়ি করে এমার্জেন্সি ওয়ার্ডে এসে সেই বেডটির দুদিকে দুজন ডাক্তার দাঁড়িয়ে পড়লেন। যদিও তারা সদ্য নৈশ ডিউটি সেরে ঢুলু ঢুলু চোখে এসে রোগী দেখতে দাঁড়িয়েছেন। তাদের পা টলমান। রোগীর বিছানার দুপাশে এসে দুজন দাঁড়ালেন। তারপর দুজনই প্রায় একসঙ্গেই রোগীর চাদরের নিচে হাত বাড়িয়ে দিয়েছেন নাড়ি দেখার জন্য, একজন মাথার দিক থেকে, একজন পায়ের দিক থেকে। কিন্তু রোগীর হাত চাপা পড়েছিল তার কাত হয়ে থাকা শরীরের নিচে। অবশেষে হাত খুঁজে পেলেন নাড়ি টেপার জন্য। অর্থাৎ রোগীর হাত ছিল তার দেহের নিচে চাপা পড়া।
দুইজন ডাক্তার পরস্পরের কবজির সন্ধান পেলেন এবং একজন অপরজনের নাড়ি ধরে বসলেন। নিজেদের অজান্তে বলতে শুরু করলেন, দারুণ মাতাল, বুঝতে পেরেছ এ? খুব মদ খেয়েছে মনে হয় রে আজ। না না, 7-8 পেগ মদ খেয়েছে মনে হচ্ছে। অপর ডাক্তার বললেন, 7-8 নয়, তার চেয়ে বেশি হবে। যত সব মাতালের কাণ্ড। অর্থাৎ ওই নৈশ ডিউটির অবসরে এই দুই ডাক্তার আকণ্ঠ সুরাপান করেছে। তার ফলশ্রুতি হল একে অপরের নাড়ি টিপে উপরোক্ত কথোপকথন। আর রোগীটি, তিনিও কম যান না। তিনিও আগের রাত্রে যথেষ্টই সুরাপান করেছিলেন। এইসব কর্মকাণ্ডের পরে তার যখন হুঁশ ফিরল একটু একটু করে, তখন তিনি মনে করতে সক্ষম হলেন যে বিগত দিনে হাত থেকে ওই আরশিটি পড়ে তার কাঁচটি গিয়েছিল ভেঙে। সুতরাং তিনি যতবারই আরশির সামনে এসে দাঁড়াচ্ছিলেন সেখানে তো কাঁচ ছিল না, তাই তিনি নিজের প্রতিবিম্বটি দর্পণে দেখেননি। এই কথা স্মরণ হওয়ার পরে কাউকে কিছু না বলে সলজ্জ ভঙ্গিমায় হাসপাতাল চত্বর ত্যাগ করলেন। সর্বশেষে আমি আমার এটি লেখা থেকে পাঠ করছি। ঘটনাটা এমন, একজন ৬৫ বছরের ভদ্রলোক হন্তদন্ত হয়ে তার ফ্যামিলি ফিজিশিয়ানের চেম্বারে ঢুকে পড়লেন। সেখানে অবশ্য কোনো রোগী ছিল না। ডাক্তারবাবু তার উদ্ভ্রান্ত অবস্থা দেখে বলে উঠলেন, এ কি ঘোষবাবু, কি হয়েছে? আপনি এরকম ভাবে আমার চেম্বারে ঢুকে পড়েছেন, কেউ কি খুব অসুস্থ? উত্তরে ঘোষবাবু জানালেন, ডাক্তারবাবু, আপনি আমাকে বাঁচান। আপনি একমাত্র লোক যিনি আমাকে বাঁচাতে পারেন, নাহলে আমি শেষ হয়ে যাব। আরে বাপু, হলোটা কি? ঘটনাটা বলুন। কি আর বলবো ডাক্তারবাবু, এ রোগের আমি মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না। এটা মাসকাবারি রোগ। ডাক্তারবাবু তাকিয়ে ভেবাচাকা খেয়ে বললেন, মাসকাবারি রোগ মানে? না, ওই আর কি, আমাদের সংসারে একটা মাসকাবারি ঝামেলা শুরু হয়েছে। এটা নিহাতি একটা রোগ। কার, কিসের রোগ, কি হয়েছে? মাসকাবারি রোগ, এমন রোগ তো আমি কোনোদিনও শুনিনি ভাই। বলছি একটু আপনি ধৈর্য ধরুন, বলছি। এটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মাসকাবারি ঝামেলা। ওহো, তার মানে ঝগড়া করেছেন? না না, ঝগড়াঝাটি হলে কি আর আপনার কাছে আমি আসি? তাহলে তো কোতোয়ালিতে যাবো মশাই। তো আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন সেটাই তো বলতে এসেছি। আসলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ছেনা কেটে গিয়েছে। আপনার স্ত্রী এখন আছেন কেমন? আর বলবেন না, আমার স্ত্রী এখন দুধে ভাতে বেড়ে উঠছেন। ডাক্তারবাবু ভেবাচাকা খেয়ে বললেন, তার মানে আর কি ডাক্তারবাবু? আসলে ওই যে আপনি বলেছেন না, মশলাপাতি খাওয়া চলবে না, লবণ কম খেতে হবে, বাস তিনি দুধ ভাত ছাড়া এখন কিছু খাচ্ছেন না, তাই তিনি দুধে ভাতে বেড়ে উঠছেন। হ্যাঁ, তাতে কি ঘটনা ঘটলো? ঘটনাটা ঘটলো, আপনি তো বলেছেন নুন খাওয়া চলবে না, তাই সে নুন খায় না। এবার তাতে কি হলো এবার বুঝুন। আপনি জানেন যে লবণ কম খেলে বুদ্ধির গ্রোথ কমতে থাকে, আর আমার মাসকাবারি ঝামেলাটাও সেই কারণে। ডাক্তারবাবু আপনি চলুন, আপনি আমার স্ত্রীকে পরীক্ষা নিরীক্ষা তদন্ত যা যা করবার করুন। ডাক্তারবাবু ঘুরে দাঁড়িয়ে বললেন, দেখুন, পরীক্ষা নিরীক্ষা তো আমি ডাক্তার হিসেবে করবো, কিন্তু তদন্ত করার দায়িত্ব তো আমার নয়, ওটা তো পুলিশের। আহা, আমি তো সে তদন্তের কথা বলছি না, আমি প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের কথা বলছি। প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন করুন, নাড়িঠাড়ি টিপে টিপে আপনি আগে দেখুন আমার স্ত্রীর কি অসুখ হয়েছে। অগত্যা ডাক্তারবাবু কিছু বুঝতে না পেরে তার হাত বাক্সটা নিয়ে বললেন, চলুন আপনার স্ত্রীকে গিয়ে দেখে আসি, আমি কিছুই বুঝতে পারছি। ডাক্তারবাবু তার রোগিণীকে পরীক্ষা করলেন। ক্রমশ মুখ কঠিন হতে শুরু করলো ডাক্তারবাবুর। অত্যন্ত চিন্তিত, কপালে বেশ কয়েকটা ভাঁজও পড়ল। সাধ্যমতো পরীক্ষা নিরীক্ষা করবার পর ডাক্তারবাবু ঘর থেকে বেরিয়ে আসলেন। ঘোষবাবু তাকে হাত ধরে টেনে নিয়ে একটু দূরবর্তী স্থানে গিয়ে
ব্যাকুল হয়ে প্রশ্ন করলেন, ডাক্তারবাবু কিছু বুঝলেন? আমার স্ত্রী কি রোগ হয়েছে? খুব চিন্তার সঙ্গে ডাক্তারবাবু মাথা নিচু করে জানালেন, ঘোষবাবু কি আর বলবো, আপনার স্ত্রীর ধসা রোগ হয়েছে। ঘোষবাবু যেন ভূত দেখার মতন, এটা কি বলছেন ডাক্তারবাবু? ধসা রোগ তো আলুর হয়, মানুষের হয় নাকি? আহা, আপনি আপনার স্ত্রীর নখ, চোখ, মাথার চুল দেখেছেন? এই যাবৎ তো ৪৫ বছর ধরে দেখে আসছি। না না, আমি সে দেখার কথা বলিনি। আমি বলছি যে এখন কি আপনি আপনার স্ত্রীর হাতের নখ, চোখ, মাথার চুল দেখেছেন? দেখেছি দেখেছি। চুল আগে ছিল সোনালী বিন্দ্রের মতন ফুরফুরে, আর এখন টিকটিকির ন্যাজের মতন। ডাক্তারবাবু তখন মাথা ঝাঁকিয়ে বলছেন, তাহলে বুঝুন সব ধরছে কিনা। ওনার বিদ্যে, বুদ্ধি, মেমোরি, মেজাজ সব ধসতে শুরু করেছে। ব্যাকুল হয়ে ঘোষবাবু ডাক্তারবাবুর দিকে চেয়ে রইলেন ফ্যাল ফ্যাল করে। আচ্ছা ঘোষবাবু, আপনার স্ত্রীর চারিত্রিক কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কি ইদানিংকালে? কি যে বলেন, এই বৃদ্ধ বয়সে কোন চুল্লিতে, মানে কোন চুলোয় যাবে? না, আমি বলছিলাম আচমকা গান ঠান গেয়ে ওঠেন কি? না, সেরকম কোনো আচরণ তো আমি লক্ষ্য করিনি। তবে হ্যাঁ, মাঝে সাঝে তিনি বিকট চিৎকার দিয়ে ওঠেন। তার মানে কখন তিনি চিৎকার দিয়ে ওঠেন? আর বলবেন না, টিভি সিরিয়াল শুরু হয়, তিনি চেয়ারটি নিয়ে বসে পড়েন। টিভি লোকেরা যখন ঘুমোতে যায় তিনি তখন ঘুমোতে যান। মাঝখানে সিরিয়াল দেখে হঠাৎ হঠাৎ তিনি চিৎকার দিয়ে ওঠেন, পিটিয়ে মেরে ফেল, তাড়া কর, আরো জোরে ছোড়, কি করছিস গাধার দল, ইত্যাদি ইত্যাদি। ডাক্তারবাবু এবার আপনি বলুন, আমার মাসকাবারি ঝামেলা কি হবে? ডাক্তারবাবু এবার বিরক্ত হয়ে বললেন, আপনার স্ত্রীর কিছু রোগ হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু আপনি সেই শুরু থেকে বলে যাচ্ছেন আমার মাসকাবারি ঝামেলা, মাসকাবারি ঝামেলা। আরে আসলে মশাই, এই মাসকাবারি ঝামেলাটা কি সেটা তো বলবেন। মাসকাবারি ঝামেলা বলে তো কোনো রোগ হয় না, অন্তত আমার তো জানা নেই। তো আপনি আমাকে বোঝান যে মাসকাবারি ঝামেলার রোগটা কি। কাঁদো কাঁদো স্বরে ঘোষবাবু বৃত্তান্ত বললেন, ডাক্তারবাবু চেয়ারটায় বসুন, আমি আপনাকে সংক্ষেপে বলছি, এই মাসকাবারি ঝামেলাটাই আমার জীবনকে শেষ করে দেবে, যে কোনো দিন আমি মরে যাব। গত ৩-৪ মাস থেকে এটা শুরু হয়েছে আমার এই মাসকাবারি ঝামেলা। টিভি সিরিয়াল দেখেন আমার গিন্নি, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তিনি অ্যাডভার্টাইজমেন্টটাও গোগ্রাসে গেলেন। নানা রকমের কসমেটিক্সের অ্যাডভার্টাইজমেন্ট, কোনটা লাগালে ধবধবে ফর্সা হয়, কোনটা লাগালে চিকচিক করে, কোনটা লাগালে ডিমের কুসুমের মতন গালগুলো গোদা হয়ে ওঠে, এগুলো ওনার সব মুখস্থ। হঠাৎ তার মাথায় কি ভূত চেপেছে জানি না, আমাকে ডেকে বলছে, এই শোনো, তুমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছো না, তোমার শিরদাঁড়াটার ওখানে কালো দাগ পড়ে গিয়েছে, আর রাত্রে তুমি শুতে আসলে পরে তোমার গা থেকে পচা নাশপাতির গন্ধ বেরোয়। ডাক্তারবাবু আপনি তো জানেন যে ফলের মধ্যে নাশপাতি পচে গেলে কি দুর্গন্ধ ছটায়। তা আমি তখন ভাবলার মতন তার দিকে চেয়ে রইলাম। আমি তো রোজ সাধ্য মতন গা রোগড়ে স্নান করি। আহা, তুমি করো না এমন কথা আমি বলিনি, কিন্তু ভগবান জন্মকালীন তো কিছু খুঁত আমাদের রেখে দিয়ে গেছেন। তুমি এটাকে ভগবানের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বলতে পারো। এটা তোমার কোনো হাত নেই, দোষও নেই, সেইটুকু তো তিনি সম্পূর্ণ করেননি। পিছনের দিকে তো তার দুটো চোখ রাখা উচিত ছিল, পিছনে তো দুটো হাত রাখা উচিত ছিল। সামনেই যদি হাত আর চোখ থাকে সামনের জন্য, তাহলে পিছনটা অন্ধকার থাকলে চলবে? তো ভগবান সেখানে একটা ভুল করেছেন, আর তুমি সেই ভুলটা গুণাগার দিচ্ছ, আমিও দিচ্ছি। তোমার পিঠে ময়লা জমেছে আর তোমার গায়ে এমন গন্ধ, তোমার পাশে শোয়া যাচ্ছে না। হয় তুমি আমার কথা শুনবে, নাহলে তুমি ওই পাশের ঘরে খাটে গিয়ে শোবে, আমার ধারে কাছে মারাবে না। আমি বললাম, তাহলে আমাকে কি করতে হবে? স্ত্রী উত্তরে জানালেন, কিছু করতে হবে না, তুমি কালকে স্নানের সময় আমাকে বলবে, যা করবার আমিই করব। ডাক্তারবাবু কি যে বলি। পরের দিন স্নানের সময় গোবেচারি হরিপদের মতন গিয়ে আমার স্ত্রীর সামনে দাঁড়ালুম।
রাখে কি মারে। বলুন বলো, এবার তো আমি স্নানে যাব। তৈরি হয়ে এসছো দেখছি। ওই যে রাবার ক্লথটা পাতা আছে বাথরুমের পাশে, যাও উপর হয়ে ওখানে শুয়ে পড়ো। আমি এদিক ওদিক তাকিয়ে কথা না বাড়িয়ে সুবোধ বালকের মতন গিয়ে সেই রাবার ক্লথের উপরে শুয়ে পড়লাম। আমার স্ত্রী বাটিতে বোধহয় কিছু একটা পাচন বানিয়েছিলেন, হাতে কিছু একটা ঘষার জিনিস, পোড়লের খোসা জাতীয় অথবা কিছু একটা হবে। বেশ জোরের সঙ্গেই আমার পিঠের বিভিন্ন অংশ শির দ্বারা দলাই মলাই করতে শুরু করলেন। প্রথমটায় ভালো লাগছিল, তারপরে কিরকম চিরবির চিরবির করতে শুরু করলো, জরুরি শুরু হলো। আমি চিৎকার দিয়ে বললাম, এবার থামবে, আমার তো পিঠটা পুড়ে যাচ্ছে। কি দিয়েছো? না কিছু দিনই, তোমার পিঠটা পরিষ্কার করছিলাম। হ্যাঁ হয়ে গেছে, জল ঢেলে দিচ্ছে, এবার ওঠো। জরুরি ক্রমশ বাড়ছে। আমাকে শাসিয়ে বলে দিল, প্রত্যেক মাসের আজকের দিনে আমার যেন বলতে না লাগে ওইখানে রাবার ক্লথটা পাতা থাকবে, এসে শুয়ে পড়বে, আমি তোমাকে পিঠ পরিষ্কার করে দেবো। যদি এর অন্যথা হয়েছে জেনে রাখবে তোমার বিছানা পাশের ঘরে। ডাক্তারবাবু তারপরে 2 মাস কেটে গিয়েছে। আমার দেখুন জামা তুলে দেখালো, পিঠের কি হাল হয়েছে। ডাক্তারবাবু দেখে চমকে উঠলেন, এ তো কালো ডট পেনে হিজিবিজি কাটার মতন অবস্থায়, তো ছড়ে কেটে কিম্বুত কিমা কেটে তো পেকে যাবে এবার। বলে হ্যাঁ, সেই জন্যই তো ডাক্তারবাবু আপনাকে ডেকেছি, যে এটা কেন হচ্ছে, এরকম কেন করছেন উনি। আমি বললাম যে আপনার এরকম কেটে গিয়েছে, তো পোড়লের খোসা হলে তো এরকম অবস্থা হওয়ার কথা নয়, তো উনি কি করছেন, আপনি খোঁজ নিয়েছেন? বলে খোঁজটা নিয়েছি দেখি তো আপনার কাছে এসেছি, তার এই রোগ থেকে আমাকে মুক্ত করুন। ও ধসা রোগ, পচা রোগ, যে রোগ হোক আপনি ওষুধ দিয়ে তাকে শান্ত করুন। আমি আর টিকতে পারছি না, এবার যদি আমাকে রাবার ক্লথে শুতে হয় তাহলে আমি মরে যাবো। আপনি গিয়ে আমার ডেথ সার্টিফিকেটটা লিখে দেবেন। বলুন উনি কি দিয়ে আপনার পিঠ পরিষ্কার করেন জানতে পেরেছেন কি? বলে হ্যাঁ, বাটিতে যখন পাচনটা বানাচ্ছিল আমি লুকিয়ে দেখছিলাম। আর মাসকাবারি যে বাসন মাজার জন্য, মেজে পরিষ্কারের জন্য একটা লিকুইড হারপিক নিয়ে আসি, সেই হারপিক, কিছু সাবান আর লিকুইড সোপ, এই 3টার একটা পাচন তৈরি হয়। বাসন মাজার স্কচ ব্রাইট দিয়ে আমার পিঠটাকে তিনি ঘষেন। আমার পিঠ নাকি কড়াইয়ের পেছনের মতন কালো, সুতরাং তিনি সেটাকে ধবধবে পরিষ্কার করবার চেষ্টা করছেন। ডাক্তারবাবু বৃত্তান্ত শুনে মাথায় হাত দিয়ে বসে রইলেন। আজ এই পর্যন্ত। আশা করব আপনাদের ভালো লেগেছে। প্রত্যেকে মনের দিক থেকে সতেজ থাকার চেষ্টা